আসসালামু আলাইকুম। সহজ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এস এম শিমুল তোমাদের সাথে আজকে জৈব যৌগ এবং অজৈব যৌগ নিয়ে আলোচনা করব। তো জৈব যৌগ কাকে বলে এই বিষয়টা জানতে হলে প্রথমে আমাদের হাইড্রোকার্বন সম্বন্ধে জানতে হবে। তো চলো আমরা দেখে নিই হাইড্রোকার্বন কাকে বলে। তো দেখো, হাইড্রোকার্বনের সংজ্ঞাতে বলা হচ্ছে যে সকল যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন বোর্ডের দিকে একটু খেয়াল করেন, আমি এখানে লিখলাম CH4, তারপরে C2H6, তারপরে C2H4, তারপরে লেখা যাবে C2H2, তারপরে লেখা যাবে C6H6। তো দেখো, আমি এখানে বেশ কয়েকটা যৌগের সংকেত লিখেছি। তো দেখো, এই যে যৌগের সংকেতগুলো লিখেছি, এখানে দেখো প্রত্যেকটা যৌগই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। যেমন প্রথম যৌগ CH4, এই যৌগটার নাম হলো মিথেন। তারপরে C2H6, এই যৌগটার নাম হলো ইথেন। তারপরে C2H4, এই যৌগটার নাম হলো ইথিন। আবার দেখো নিচের দিকে লিখেছি C2H2, এই যৌগটার নাম হলো ইথাইন। আবার এই যে এখানে লিখেছি C6H6, এই যৌগটার নাম হলো বেনজিন। তাহলে দেখো এখানে আমি টোটালি 5টা যৌগের সংকেত লিখেছি। তো দেখো 5টা যৌগের মধ্যেই শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। যেহেতু এই যৌগগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে, অর্থাৎ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, এই জন্য এই যৌগগুলোকে আমরা বলতে পারি হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কাদের বলা হবে? যে সকল যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন মিথেন, ইথেন, ইথিন, ইথাইন, বেনজিন। তাহলে আমরা হাইড্রোকার্বন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন দেখো এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় জৈব যৌগ। তাহলে এইগুলো হাইড্রোকার্বন হবে এবং এদেরকে বলা হবে জৈব যৌগ। হাইড্রোকার্বনও বলা হবে, আবার জৈব যৌগও বলা হবে। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো আমি এখানে প্রথমে লিখেছি মিথেন। এখন এই মিথেন থেকে আবার অনেকগুলো যৌগ সৃষ্টি হওয়া সম্ভব। যেমন দেখো এই যে মিথেন, এই মিথেনের সাথে দেখো যে কেন্দ্রীয় পরমাণু কার্বন, এই কার্বনের সাথে 4টি হাইড্রোজেন পরমাণু আছে। এখন এই মিথেনের 4টা হাইড্রোজেনের মধ্যে একটি হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করলে দেখো এই যৌগটা তৈরি হয়। আবার দেখো মিথেনের একটি হাইড্রোজেনকে COOH, এই মূলকটা যদি প্রতিস্থাপিত করে তাহলে এই যৌগটা তৈরি হয়। একইভাবে দেখো মিথেনের একটি হাইড্রোজেনকে যদি অ্যামিন মূলক প্রতিস্থাপিত করে তাহলে এরকম একটা যৌগ তৈরি হয়। তাহলে দেখো আমরা কি বললাম, মিথেনের একটি হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করলো, তো প্রতিস্থাপিত করলে মিথানল তৈরি হলো। যদি কার্বক্সিল মূলক প্রতিস্থাপিত করে তাহলে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আর যদি অ্যামিন মূলক, দেখো NH2, এটাকে বলা হয় অ্যামিন মূলক। এই অ্যামিন মূলক যদি মিথেনের একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাহলে এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হলো মিথাইল অ্যামিন। তাহলে দেখো এখানে আমি 3টা যৌগ লিখেছি, এই 3টা যৌগ কিন্তু মিথেন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলতে পারি এই 3টা যৌগ হলো মিথেনের জাতক, অর্থাৎ মিথেন থেকে তৈরি হয়েছে। আবার দেখো মিথেন যেহেতু একটি হাইড্রোকার্বন, তাহলে আমি বলতে পারি এই 3টি যৌগ হাইড্রোকার্বনের জাতক, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হয়েছে। এখন দেখো নিচের যে 3টা যৌগ আমি এখানে লিখেছি, মিথানল, ইথানোয়িক অ্যাসিড, মিথাইল অ্যামিন, এরা কিন্তু হাইড্রোকার্বন নয়। কারণ দেখো এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। এই অক্সিজেন থাকার কারণে এই মিথানল কিন্তু হাইড্রোকার্বন হবে না, কারণ হাইড্রোকার্বনের শর্ত ছিল শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হতে হবে। যেহেতু এখানে অক্সিজেন আছে অতএব মিথানল হাইড্রোকার্বন নয়। আবার দেখো নিচের যৌগের ক্ষেত্রে একই রকম, কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং তার সাথে অক্সিজেনও আছে, তাহলে এরা কিন্তু হাইড্রোকার্বন হবে না। একইভাবে দেখো মিথাইল অ্যামিনের ক্ষেত্রেও তাই, কার্বন, হাইড্রোজেন এবং তার মাঝখানে কি আছে? নাইট্রোজেন আছে, তাহলে এটা হাইড্রোকার্বন হবে না। তাহলে এরা কি হবে? তাহলে এরা হবে জৈব যৌগ। তাহলে দেখো মিথানল এটা একটা জৈব যৌগ, ইথানোয়িক অ্যাসিড এটা একটা জৈব যৌগ,
মিথাইল অ্যামিন এটাও একটা জৈব যৌগ। তাহলে দেখো এই যে হাইড্রোকার্বন থেকে যেই যৌগগুলো তৈরি হবে বা সৃষ্টি হবে তাদেরকে বলা হয় জৈব যৌগ। এখন দেখো এই যে আমি আগে কিছু উদাহরণ লিখেছিলাম যে মিথেন, তারপরে লিখেছিলাম কি ইথেন, তারপরে লিখেছিলাম ইথিন, তারপরে লিখেছিলাম ইথাইন এবং তারপরে বেনজিন লিখেছিলাম। এখন দেখো জৈব যৌগের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? জৈব যৌগের সংজ্ঞাটা হবে যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগকে জৈব যৌগ বলে। তার মানে হাইড্রোকার্বন নিজেই জৈব যৌগ এবং তাদের থেকে যে সকল যৌগ সৃষ্টি হবে তারাও জৈব যৌগ। তাহলে আমরা জৈব যৌগের সংজ্ঞাতে বলতে পারবো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগকে জৈব যৌগ বলে। তাহলে তোমরা জৈব যৌগ বিষয়টা বুঝতে পেরেছো। এখন একটা বিষয় তোমাকে অবশ্যই এখানে খেয়াল করতে হবে যে জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে। দেখো আমি এখানে যতগুলো যৌগ লিখেছি সবগুলো যৌগের মধ্যেই দেখো কার্বন আছে, অর্থাৎ কার্বন ছাড়া কিন্তু জৈব যৌগ হবে না। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে কার্বন হলো জৈব যৌগের মাতৃমৌল। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। তাহলে জৈব যৌগের মধ্যে অবশ্যই কার্বন থাকবে। তবে কিছু যৌগ আছে ব্যতিক্রম, যাদের মধ্যে কার্বন আছে কিন্তু তারা জৈব যৌগ নয়। এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এরা হলো ব্যতিক্রম। তো সেই যৌগগুলো কি কি? যেগুলোর মধ্যে কার্বন আছে কিন্তু তারা জৈব যৌগ নয়। যেমন দেখো কার্বনের অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে বলা যায় ধাতব কার্বনেট। তো তোমরা জানো যে কার্বনেট একটা যৌগমূলক CO3 2-। তো এদের সাথে যদি ধাতু যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা বলতে পারি ধাতব কার্বনেট। তাহলে দেখো কার্বনেটের সাথে যদি সোডিয়াম যুক্ত করা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সোডিয়াম কার্বনেট। তাহলে সাধারণভাবে এটা হলো ধাতব কার্বনেট। একইভাবে দেখো আমি যদি ম্যাগনেসিয়াম এখানে যুক্ত করি তাহলে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট। এর মধ্যেও দেখো কার্বন আছে। আবার দেখো আরও লেখা যাবে ধাতব সায়ানাইড। আবার দেখো এই দেখো CNO, এটাকে বলা হয় সায়ানেট। এখন এদের সাথে যদি আমি NH4 যুক্ত করি তাহলে সেটা হবে অ্যামোনিয়াম সায়ানেট। এখন একটা বিষয় অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, আমি এখানে দেখো যেই যৌগগুলো লিখেছি এই যৌগগুলোর মধ্যে দেখো কার্বন আছে, কিন্তু এরা কার্বন থাকা সত্ত্বেও এরা জৈব যৌগ হবে না, এরা হবে অজৈব যৌগ। এরা হলো ব্যতিক্রম। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে জৈব যৌগটা আমি আরেকবার তোমাদের সাথে রিপিট করি যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগকে বলা হয় জৈব যৌগ। তাহলে এখানে যে উদাহরণগুলো দেয়া আছে সবই জৈব যৌগের উদাহরণ, শুধু এখানে যা লিখেছি এইগুলো বাদে। জৈব যৌগের মাতৃমূল হলো কার্বন, অর্থাৎ জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। তবে কিছু ব্যতিক্রম আছে যাদের মধ্যে কার্বন আছে কিন্তু তারা জৈব যৌগ নয়। যেমন এখানে আমি যেই যৌগগুলো লিখেছি এই যৌগগুলো, যেমন এটা কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ধাতব কার্বনেট, ধাতব সায়ানাইড, অর্থাৎ ছায়ানেটের বিভিন্ন যৌগ। তাহলে আমি বলতে পারি যে তোমরা জৈব যৌগ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছো। আরেকটা বিষয় আমি বলি যে এই যে জৈব যৌগ, এই জৈব যৌগগুলো অবশ্যই সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। তাহলে আমরা জৈব যৌগ সম্বন্ধে মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা কি করব? অজৈব যৌগ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো অজৈব যৌগটা খুবই সহজ। তো আমরা এখানে দেখেছি যে জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে, আর অজৈব যৌগের ক্ষেত্রে হবে তার উল্টো। তার মানে অজৈব যৌগের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, কার্বন পরমাণুবিহীন যৌগকে অজৈব যৌগ বলে। আমি এই বিষয়টা আরেকবার বলি, কার্বন পরমাণুবিহীন যৌগকে অজৈব যৌগ বলে। যেমন এখানে লিখলাম NaCl, আবার লিখলাম H2O, আবার লিখলাম H2SO4।
তো দেখো এরকম অসংখ্য যৌগ আছে। তো এখানে লিখেছি সোডিয়াম ক্লোরাইড, এখানে লিখলাম পানি, এখানে লিখলাম সালফিক অ্যাসিড। তো দেখো এই যৌগগুলোর মধ্যে কিন্তু কার্বন নেই, তাহলে এরা কি হবে? এরা হবে অজৈব যৌগ। আর অজৈব যৌগ তোমার সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন উভয়ের মাধ্যমে গঠিত হতে পারে। তাহলে তোমরা অজৈব যৌগ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলে। এরপরেও তোমাদের কেমিস্ট্রিতে কোনো সমস্যা যদি হয়, যে কোনো টপিকে তোমাদের সমস্যা থাকতে পারে, তো এই টপিকগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব সহজভাবে।